আলোয় ঝলমলে শহরটা যখন নিস্তব্ধ হয়ে পড়ে, ঠিক তখনই জেগে ওঠে এক বিদেহী ছায়া। সরকারি নথিতে সে মৃত, হারিয়ে গেছে পৃথিবী থেকে, কিন্তু রাজপথের অন্ধকারে সে এক জীবন্ত অভিশাপ। একসময় রক্ষকের ভূমিকা পালন করলেও আজ সে এক অদৃশ্য ঘাতক, যার আঙুলের ডগায় ঝুলে থাকে মানুষের মৃত্যুর পরোয়ানা। আজকের গল্পটা এমন এক ব্যক্তিকে কেন্দ্র করে যার চোখে কোনো ঘুম নেই, হৃদয় নেই কোনো পিছুটান, আছে শুধু অন্তহীন যন্ত্রণা। নিজের অজান্তেই সে এমন এক ব্যবস্থার অংশ হয়ে উঠেছে যা অতিক্রম করেছে নির্মমতার সমস্ত সীমা। হাতে রক্তের দাগ আর পাথরের মতো নিস্পৃহ চাহনি নিয়ে সে ঘুরে বেড়ায় শহরের অলিতে গলিতে। সে যেমন গল্পের হিরো নয়, তেমনি ভিলেনও নয়। সে কেবল এক বিচারহীন সময়ের আর্তনাদ যে নিজের মুক্তি খুঁজছে অন্যের মৃত্যুর পরোয়ানা লিখে। এক নিঃশব্দ দীর্ঘশ্বাস আর বুলেটের শব্দের মাঝে লুকিয়ে থাকা এই গল্পটা আসলে এক পথভ্রষ্ট আত্মার আয়না, যেখানে তাকালেই শুধু অন্ধকারই দেখা যায়। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ডার্ক থ্রিলার মুভি কেনেডিয়ার কথা। যদিও মুভিটা 2023 সালে সর্বপ্রথম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল, তবে দীর্ঘ সময় পর সম্প্রতি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। আশা করি গল্পটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা কেনেডি নামের এক রহস্যময় ব্যক্তিকে দেখতে পাই। এক ব্যক্তির অ্যাপার্টমেন্টে ঢুকে সে ওই ব্যক্তির জন্য অপেক্ষা করছে। টাইম পাস করার জন্য মিউজিকও চালিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর ওই লোকটা একটা ব্যাগ নিয়ে সেখানে উপস্থিত হয়। তবে লোকটা কেনেডিকে দেখে একটু অবাক হয় না, যেন সে আগে থেকে জানতো কেনেডি আসবে। ওরা একে অপরের সাথে কিছু কথা বলে যা আমরা শুনতে পাই না। কথা বলতে বলতে কেনেডি হঠাৎ করে লোকটার পেটে ছুরি চালিয়ে দেয়। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত কেনেডি লোকটাকে আঘাত করতেই থাকে। এরপর লোকটা মাটিতে লুটিয়ে পড়লে কেনেডি চুপচাপ ওয়াশরুমে চলে যায়। খুব স্বাভাবিক ভঙ্গিতেই সে শাওয়ার নেয়, যেন কাউকে হত্যা করা খুব স্বাভাবিক একটা ব্যাপার। শাওয়ার শেষে কেনেডি ওই লোকটার ড্রেস পরে বাইরে বেরিয়ে আসে। এরপর সে ডেড বডির আঙুল থেকে একটা আংটি খুলে নেয়, আর এই পুরো ঘটনাটা সে রেকর্ডারে রেকর্ড করে নেয়। সবশেষে মৃত ব্যক্তির নিয়ে আসা ওই ব্যাগটা নিয়ে কেনেডি অ্যাপার্টমেন্ট থেকে বের হয়। লিফটে এক সুন্দরী নারীর সঙ্গে দেখা হয় তার। মেয়েটা কেনেডি ড্রেসের প্রশংসা করে। এরপর অট্ট হাসি দিয়ে লিফট থেকে নেমে যায়। পুরো ব্যাপারটা ইগনোর করে কেনেডিও লিফট থেকে নেমে যায়। পেশাগত জীবনে কেনেডি একজন পার্ট টাইম ক্যাব ড্রাইভার। নিজের ক্যাবের কাছে পৌঁছে ফোন চেক করতেই সে দেখতে পায় ওই বিল্ডিংয়েই চার্লি নামের কেউ একজন ক্যাব বুক করেছে। কেনেডি ক্যাব নিয়ে সামনে এগোতেই লিফটের সেই নারীকে দেখতে পায়। মেয়েটা আবারও কেনেডিকে দেখে অট্টহাসি হাসতে শুরু করে। তবে সেসবে পাত্তা না দিয়ে চার্লিকে একটা ক্লাবে নামিয়ে দেয় কেনেডি। এরপর সে তার পুলিশ অফিসার বন্ধু কালেকে পিক করতে যায়। কাকতালীয়ভাবে কালে ওই ক্লাবেই যায়। কালের সাথে কেনেডিও ক্লাবের ভেতর ঢোকে। ফলে চার্লির সঙ্গে কেনেডির আবার দেখা হয়। পার্টি শেষে ক্লাব থেকে বের হলে কালে কেনেডির গাড়িতেই ফেরে। কালে মূলত একজন দুর্নীতিবাজ পুলিশ অফিসার, যে প্রতি সপ্তাহে বিভিন্ন ক্লাব এবং বার থেকে টাকা আদায় করে। ওই সময় কোভিড প্যান্ডেমিক চলছিল, যার কারণে তার আয় ইনকাম কিছুটা কমে গিয়েছিল। প্রতি সপ্তাহের টার্গেট তার ঠিকঠাক পূরণ হচ্ছিল না। এই বিষয়গুলো নিয়ে কালে খুব আক্ষেপ করে। তবে কেনেডি তার কথায় পাত্তা না দিয়ে সেলিম নামের এক ব্যক্তির খোঁজ করে। কেনেডি জানতে চায় সেলিমের কোনো খোঁজ আছে কিনা। কালে ঠাট্টা করে বলে, হইশালা তো নামেই মাফিয়া, বাস্তবে ওর কাজ কারবার বিড়ালের মতো। মুম্বাই ফিরে আসার মতো সাহস নেই ওর। কেনেডি আর কথা না বাড়িয়ে আপন মনে গাড়ি চালাতে শুরু করে। কিন্তু তার অবচেতন মন কেনেডিকে প্রশ্ন করতে থাকে, বলতে পারিস কতগুলো খুন করেছিস তুই? বলতে পারিস কতটা আনন্দ পেয়েছিস খুনগুলো করার সময়? কত টাকায় বিক্রি করেছিস অসহায় লাশগুলোকে? কত টাকা কামিয়েছিস লাশগুলো বিক্রি করে? এসব প্রশ্নের কোনো জবাব নেই কেনেডির কাছে। হঠাৎ তার স্মৃতিতে এক ভয়ানক বিস্ফোরণের দৃশ্য ভেসে ওঠে, যা মনে পড়তেই চোখে পানি চলে আসে কেনেডির। কিন্তু কে এই কেনেডি? কতগুলো খুন করেছে সে? আর কেনই বা সেই খুনগুলো করছে? সব প্রশ্নের উত্তর জানতে পারবো ধীরে ধীরে। তো কালেকে তার গন্তব্যে নামিয়ে দিয়ে কেনেডি নিজের বাড়িতে ফিরে যায়। সে একটা পুরনো বাড়িতে থাকে। বাড়ি জুড়ে শুধুই অন্ধকার। হয়তো এমন পরিবেশে থাকতেই ভালো লাগে তার। কেনেডি তার ড্রয়ার খুলে সেখানে একটা আংটি রেখে দেয়। এটা মূলত সেই আংটি যেটা কেনেডি ওই ডেড বডির হাত থেকে খুলে নিয়েছিল। কেনেডির ড্রয়ারের ভেতর এমন আরো অনেক অদ্ভুত জিনিস আছে। এর পরের দৃশ্যে আমরা চার্লিকে দেখতে পাই। সারা রাত চার্লি পার্টি করে সকালবেলা মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। চার্লি যে বিল্ডিং এ থাকে সেই বিল্ডিং এ পুলিশের ইনভেস্টিগেশন চলছে। গত রাতে কেনেডি যে লোকটাকে মেরেছে তারই মার্ডার কেসের ইনভেস্টিগেশন করতে এসেছে পুলিশ। আর এই কেসের ইনভেস্টিগেশন অফিসার হচ্ছে কেনেডিরই বন্ধু সাব ইন্সপেক্টর কালে। ওই মৃত ব্যক্তি যে ফ্লোরে থাকতো চার্লি তার ঠিক নিচের ফ্লোরে থাকে। তাই ইনভেস্টিগেশন করতে গিয়ে চার্লির সঙ্গে কালের আবার দেখা হয়। বেসিক এনকোয়ারির জন্য কালে চার্লিকেও একটু জিজ্ঞাসাবাদ করে। সারা রাত চার্লি কোথায় ছিল, সন্দেহজনক কিছু দেখেছি কিনা, এইসব আর কি। স্বভাববশত চার্লি হাসতে হাসতে জিজ্ঞেস করে, কে মারা গেল?
কালে তখন মৃত ব্যক্তির ব্যাপারে জানালে চার্লি একেবারে স্তব্ধ হয়ে যায়। এদিকে কেনেডি সেলিমের কোনো খোঁজ না পেয়ে সেলিমের ভাতিজা আকবরকে ফলো করতে শুরু করে। রাতের বেলা আকবর তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। কেনেডি আকবরকে ফলো করতে করতে সেখানে উপস্থিত হয়। সে আকবরের পরিচয় নিশ্চিত হয়ে আকবরকে গুলি করে মেরে ফেলে। এরপর আকবরের গার্লফ্রেন্ডকে বলে সেলিমকে জানিয়ে দিয়েও উদয় শেট্টি সালাম পাঠিয়েছে। আর এখানে আমরা জানতে পারি কেনেডির আসল নাম উদয় শেট্টি। কেনেডি তার ছদ্মনাম। আকবরকে হত্যা করার পর কেনেডি নিজের বাড়িতে ফিরে যায়। এখানে একটা ছেলে কেনেডিকে জিজ্ঞেস করে, ছেলেটাকে মারার আগে কি একবারও তার নাম জিজ্ঞেস করেছিলি? কেনেডি কোনো জবাব দেয় না। ছেলেটা কেনেডিকে আবার বলে, আকবরকে মেরে কোনো লাভ নেই, ওকে মেরে তুই সেলিমকে পাবি না। কেনেডি ছেলেটাকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে 2015 সালের একটা ঘটনা দেখানো হয়। সেই সময় কেনেডি সবার কাছে উদয় শেট্টি নামে পরিচিত ছিল। একদিন উদয় কোনো একটা কাজে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই কয়েকজন লোক তাকে একটা গাড়িতে তুলে নেয়। এরপর উদয়ের হাতে একটা ফোন ধরিয়ে দেয়। ফোনের অপর প্রান্তে ছিল পুলিশ কমিশনার রাশিদ। রাশিদ উদয়কে বলে, আজ থেকে অফিসিয়াল দুনিয়ার চোখে তুমি মৃত। যেভাবেই হোক সেলিমকে খুঁজে বের করতেই হবে। অর্থাৎ অতীতে এমন কিছু একটা ঘটনা ঘটেছিল যার কারণে উদয়কে দুনিয়ার সামনে মৃত ঘোষণা করা হয়েছিল। কিন্তু উদয়কে এভাবে আড়ালে রেখে কোন উদ্দেশ্য হাসিল করতে যাচ্ছিল কমিশনার রাশিদ, এটা জানার জন্যও আমাদের একটু অপেক্ষা করতে হবে। এদিকে প্রেজেন্ট টাইমে আমরা দেখতে পাই উদয় একটা বাড়িতে হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছে। নিজের বাড়িতে বসে সে ওই বাড়িটার উপর নজর রাখছিল। ওই বাড়িতে একটা মহিলা আর তার একমাত্র মেয়ে ছাড়া আর কেউই থাকে না। ওই বাড়ির ওপর নজর রাখতে রাখতে উদয় নিজের জন্য একটা ড্রেস রেডি করে। কোর্টের বাটনের জায়গায় একটা সিক্রেট ক্যামেরা লাগিয়ে নেয় সে। ক্যামেরাটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটাও চেক করে। সবকিছু ঠিকঠাক আছে কনফার্ম হওয়ার পর উদয় রাশিদের সঙ্গে দেখা করতে যায়। রাশিদ উদয় এবং কালে সহ বেশ কয়েকজন পুলিশ অফিসারকে নিয়ে একটা মিটিং এর আয়োজন করেছে। মজার ব্যাপার হলো এই মিটিংয়ে উপস্থিত সমস্ত অফিসারই দুর্নীতিগ্রস্ত। এরা সবাই অসৎ পথে উপার্জন করেন। উদয় মিটিংয়ে পৌঁছালে রাশিদ উদয়কে জিজ্ঞেস করে, সেলিমের ভাতিজাকে কি তুমি হত্যা করেছো? উদয় জবাবে না বলে। রাশিদ বলে, তুমি যদি মেরে থাকো তাহলে কাজটা কিন্তু একদম ঠিক করনি। সেলিম যদি ফিরে আসে এর কঠিন প্রতিশোধ নেবে, তখন আমিও তোমাকে সেলিমের হাত থেকে বাঁচাতে পারবো না। উদয় রাশিদকে জিজ্ঞেস করে সেলিম তাকে কল করেছিল কিনা। রাশিদ তখন বলে, সেলিমের সাহস আছে নাকি আমাকে কল করার? কে জানে কোথায় লুকিয়ে আছে শয়তানটা। এরপর রাশিদ উদয়কে জিজ্ঞেস করে, তোমার পরিবারের সঙ্গে কথা হয় তোমার ওয়াইফ আর মেয়ে কেমন আছে ওরা? উদয় বলে, ওদের কাছে আমি এখন মৃত, ওদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। এরপর রাশিদ মিটিংয়ে উপস্থিত পুলিশ অফিসারদেরকে সাবধান করে দিয়ে বলে, তোমরা নিজেদের কাজগুলো ঠিকভাবে করার চেষ্টা করো। একটা কথা মনে রাখবে, আমি যদি না বাঁচাই তোমাদের কেউ বাঁচতে পারবে না। মূলত এই পুলিশ অফিসাররা একটা অপরাধ চক্র তৈরি করেছে। নিজের স্বার্থ হাসিল করার জন্য আর ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা কোনো রকম অপরাধ করতে দ্বিধাবোধ করে না। ঘুষ নিয়ে বড় বড় অপরাধীদেরকে মুক্ত করা, প্রভাবশালী লোকদের কথায় মানুষকে খুন করা, কোনো কিছুই বাদ রাখে না তারা। শুধু তাই নয়, বড় বড় ক্লাব, মদের বার কিংবা অবৈধ ইন্ডাস্ট্রিগুলো থেকে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নেয় তারা। এইভাবে দিনের পর দিন পুলিশরাই শহরে ইল্লিগাল বিজনেস করার সুযোগ করে দিচ্ছে। কিন্তু কোভিডের জন্য লকডাউনের কারণে এই দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের ইনকাম কিছুটা কমে গেছে। তাছাড়া মুম্বাইতে এখন বড় পাপা নামের এক ব্যক্তির রাজত্ব চলছে। সে বিশাল বড় গ্যাংস্টার। তার সাথে ডিল করার ক্ষমতা রাশিদের পুলিশ অফিসারদের কাছেও নেই। অফিসাররা নিজেদের অপারগতা প্রকাশ করে। এসব কারণে রাশিদ ভীষণ রেগে যায়। এরপর রাশিদ উদয়ের ক্যাবে করে একটা হোটেলে যায়। পথে রাশিদ উদয়কে কিছু টাকা দিয়ে বলে, আমার জন্য একটা গাড়ি ম্যানেজ করে দাও, গাড়িটা চুরির হতে হবে। উদয় জানতে চায় চুরির গাড়ি দিয়ে কি হবে। রাশিদ বলে, গাড়ি হাতে পেলে তারপর বলবো। এর কিছুদিন পর রাশিদ সেলিমকে কল করে। এখানে আমরা বুঝতে পারি সেলিমের সঙ্গে রেগুলার তার যোগাযোগ হয়, কিন্তু রাশিদ তার টিম মেম্বারদের কাছ থেকে বিষয়টা গোপন রেখেছে। রাশিদ মূলত সেলিমকে কল করেছে বড় পাপ্পা নামের ওই ব্যক্তির সঙ্গে ডিল করার জন্য। রাশিদ সেলিমের মাধ্যমে বড় পাপাকে হুমকি দিতে চাচ্ছিল, কিন্তু সেলিম তার কথায় পাত্তা না দিয়ে উল্টো রাশিদকে জিজ্ঞেস করে উদয় শেট্টি বেঁচে আছে কিনা। রাশিদ বলে, উদয়কে তো তুমিই মারতে বলেছিলে, সে আবার বেঁচে থাকবে কি করে? সেলিম বলে, যে ব্যক্তি আমার ভাতিজাকে খুন করেছে সে আমার কাছে উদয়ের সালাম পাঠিয়েছে। রাশিদ বিরক্ত হয়ে বলে, এসব কথা বাদ দিয়ে আগে বলো তুমি আমার কাজটা করবে কিনা। সেলিম বলে, ডিল হলে দুই তরফ থেকেই হবে। আপনি উদয়কে আমার হাতে তুলে দেবেন আর আমি বড় পাপ্পাকে কল করে হুমকি দেব। রাশিদ বলে, বললেই তো আর হয়ে যায় না, উদয়কে খুঁজতে হলে অনেকটা সময়ের প্রয়োজন, কিন্তু আমার হাতের কাজটা আর্জেন্ট, আজই বড় পাপ্পাকে হুমকি দিতে হবে। কিন্তু সেলিম কোনোভাবেই রাজি হয় না। রাশিদ সেলিমকে বুঝিয়ে বলে, কেন অযথা জেদ করছো? আমি যা ইনকাম করব তা থেকে একটা অংশ তো তুমিও পাবে। সেলিম বলে, আমি বড় পাপ্পার হাভেলির সামনে বম ব্লাস্ট করে তাকে ভয় দেখানোর ব্যবস্থা করছি। আপনি শুধু উদয়কে আমার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করুন। আর উদয় যদি সত্যিই জীবিত না থাকে তাহলে ওর কবরের অ্যাড্রেসটা আমাকে দিন, কবর থেকে ওকে তুলে আনবো। এর পরের দৃশ্যে আমরা উদয়কে দেখতে পাই। উদয় একটা কর্পোরেট অফিসে ঢুকে এক বয়স্ক লোককে ভয় দেখিয়ে তার কাছ থেকে গাড়িটা চায়।
এই ব্যক্তি আগে বেআইনি কাজের সঙ্গে জড়িত ছিল, তাই উদয় তাকে জেলে পাঠানোর ভয় দেখিয়ে তার গাড়িটা নিয়ে নেয়। লোকটার নাম ছিল পারভেজ। তো উদয় এরপর পারভেজের গাড়িতে বম্ব সেট করে গাড়িটাকে হোটেলের পার্কিং এরিয়াতে রেখে দেয়। ওই হোটেলেই রাশিদ আছেন। এখানে আমরা চার্লিকেও দেখতে পাই। চার্লি রাশিদের কাছে এসেছে। হোটেল রুমে ওরা একসঙ্গে সময় কাটায়। এরপর চার্লি উদয় অর্থাৎ কেনেডিকে টেক্সট করে তার ক্যাব বুক করতে চায়, কিন্তু কেনেডি রাজি হয় না, কারণ ওই মুহূর্তে রাশিদও কেনেডিকে কল করে। রাশিদ কেনেডিকে এক ব্যক্তির ব্যাপারে জানায় এবং তাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসতে বলে। ওই ব্যক্তি মূলত কেনেডির নেক্সট টার্গেট। রাশিদ ওই বৃদ্ধ ব্যক্তির কথা কেনেডিকে বলেছে হত্যা করার জন্যই। তো রাশিদের কথা মতো কেনেডি তাকে তার গাড়িতে তুলে নেয়, আর তার সাথে আরও একজন গাড়িতে ওঠে। দুজনেই বড় পাপা নামক সেই ব্যক্তিকে নিয়ে আলোচনা করছিল। পাশের ব্যক্তি কোনো একটা ইলিগাল কাজের জন্য ওই বৃদ্ধ ব্যক্তিকে রাজি করানোর চেষ্টা করছিল, কিন্তু অনেক বোঝানোর পরেও ওই বৃদ্ধ ব্যক্তি কিছুতেই রাজি হয় না। সে মাঝ রাস্তাতেই গাড়ি থেকে নেমে যায়, আর অপর ব্যক্তি এয়ারপোর্ট পর্যন্ত চলে যায়। কেনেডি সমস্ত ঘটনা রাশিদকে জানালে রাশিদ বলে আজ রাতে ওই বৃদ্ধ ব্যক্তিকে শেষ করে দিতে। রাশিদ যখন কেনেডিকে মার্ডার করার হুকুম দিচ্ছিল, চার্লি তখনও রাশিদের বেডেই ছিল। চার্লি ঘুমের ভান করে রাশিদের সমস্ত কথা শুনে নেয়। এদিকে কেনেডি বৃদ্ধকে হত্যা করার জন্য বেরিয়ে পড়ে। বৃদ্ধর বাড়িতে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করলে দেখতে পায় বৃদ্ধর ছেলে বার্থডে গিফট হিসেবে তার কাছে একটা বাইক কিনতে যাচ্ছে, কিন্তু বৃদ্ধ এই বয়সে ছেলের হাতে বাইক তুলে দিতে রাজি হয় না। সে ছেলেকে বোঝায় যে এই মুহূর্তে তার কাছে বাইক কেনার মতো টাকা নেই, কিন্তু বৃদ্ধর ছেলে 10 লাখ মূল্যের বাইক নেওয়ার জন্য জেদ করতে থাকে। বৃদ্ধ তখন রাগের মাথায় ছেলেকে বলে সে যেন নিজে ইনকাম করে তারপর বাইক কেনে। এমন কথা বলায় ছেলে প্রচণ্ড রেগে যায়। কেনেডি এসব শুনে চুপচাপ বৃদ্ধর বাড়ি থেকে বেরিয়ে আসে। সবাই ঘুমিয়ে পড়ার পর কেনেডি আবার বৃদ্ধর বাড়িতে যায়। সরাসরি বৃদ্ধর রুমে ঢুকে তার মুখে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে। ওই মুহূর্তে বৃদ্ধর ছেলে চলে আসে। কেনেডি তাকে দেখে একটু ঘাবড়ে গেলেও ছেলেটা নিজের বাবাকে বাঁচানোর বদলে উল্টো বাবাকে খুন হতে দেখে খুশি হয়। হাসতে হাসতে সে কিচেনে নিজের মায়ের কাছে যায়। কেনেডি বৃদ্ধ লোকটার হাতের ঘড়ি খুলে নিজের কাছে রেখে দেয়। তাকে খুন করতে দেখে ছেলেটার মাথাও খুনের চিন্তা চলে আসে। সে একটা ফ্রাই প্যান দিয়ে নিজের মায়ের মাথায় আঘাত করতে করতে নৃশংসভাবে তাকে হত্যা করে। আওয়াজ শুনে ছেলেটার দাদা হুইল চেয়ারে করে বাইরে বেরিয়ে আসে। সে কেনেডিকে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকে, তাই কেনেডি তাকেও বারান্দা থেকে নিচে ফেলে দেয়। এতে ছেলেটার দাদারও মৃত্যু হয়। এরপর ছেলেটা হাসি মুখে কেনেডির কাছে আসে। সে নিজেকে কেনেডি ওরফে উদয়ের ক্রাইম পার্টনার ভাবতে শুরু করে, কিন্তু উদয় ছেলেটার হাত থেকে ফ্রাইং প্যান নিয়ে ঠিক একইভাবে তার মাথায় আঘাত করে তার মাথা ফাটিয়ে ফেলে, যেভাবে সে একটু আগে তার মাকে মেরেছে। একজনকে হত্যা করতে এসে তিনজনকে হত্যা করে ওই বাড়ি থেকে বের হয় উদয়। বাড়ির বাইরে একটা ডিমের দোকানের সামনে 3জন ছেলে মিলে একটা ছেলেকে অনেকক্ষণ ধরে হেনস্থা করছিল। এটা দেখে বিরক্ত হয়ে কেনেডি ওর 4জনকে গুলি করে। বাদ যায় না নিরীহ ডিমওয়ালাও, কারণ সেও তো এইভাবে করে অত্যাচার হতে দেখছিল। অন্যদিকে কেনেডি ওরফে উদয় হোটেলের পার্কিং এরিয়াতে যে গাড়িটা রেখেছিল সেটা ব্লাস্ট হয়ে যায়। এদিকে উদয় নিজের বাড়িতে ফিরে গেলে তার বাড়িতে যে ছেলেটা থাকে সে হাসতে হাসতে জিজ্ঞেস করে, আজ এক রাতে অনেকগুলো মার্ডার করে ফেলেছ তাই না? উদয় কোনো জবাব দেয় না। হঠাৎ সে চার্লির অ্যাপার্টমেন্টের ওই ব্যক্তিকে দেখতে পায়, যাকে উদয় নিজ হাতে খুন করেছে। ওই ব্যক্তির রক্তমাখা শরীরে উদয়ের রুমে বসে আছে। সে উদয়কে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনতে? আমার নাম জানতে? কেন হত্যা করলে আমাকে? উদয় তখন লোকটাকে ইগনোর করে। এখানে আমরা বুঝতে পারি ওই লোকটা আসলে উদয়ের হ্যালুসিনেশন, অর্থাৎ কল্পনা আর কি। সে ওই লোকগুলোকে কল্পনা করে যাদেরকে সে নিজ হাতে খুন করেছে। তবে সে বিষয়গুলোতে খুব একটা পাত্তা না দিয়ে মনিটরে ওই মা মেয়েকে দেখতে শুরু করে, যাদের বাড়িতে উদয় ক্যামেরা লাগিয়ে রেখেছে। আসলে বাড়িতে থাকা নারী হচ্ছে উদয়ের স্ত্রী, আর মেয়েটা হচ্ছে উদয়ের নিজেরই মেয়ে অদিতি। অদিতির মা অদিতির স্কুল ব্যাগ থেকে একটা আইফোন খুঁজে পেয়েছে। সে অদিতির সঙ্গে এটা নিয়ে রাগারাগি করে জিজ্ঞেস করে আইফোন সে কোথায় পেল। অদিতি বলে আমার ফ্রেন্ড দিয়েছে। অদিতির মা চিৎকার চেঁচামেচি করে বলে, আমার বিশ্বাস হয় না তোমার কোনো ফ্রেন্ড তোমাকে আইফোন গিফট করবে। সে মেয়ের সঙ্গে রাগারাগি করলে অদিতি উল্টা চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। এসব দেখে উদয়ের একটু খারাপ লাগে। উদয় তার মেয়ের জন্য একটা চিরকুট লেখে। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে উদয় তার মেয়ের রুমে একটা গিফট আর ওই চিরকুটটা রেখে আসে। ঘুম থেকে উঠে গিফট পেয়ে অদিতি অনেক খুশি হয়। সে চিরকুটটা একটা বক্সে রেখে দেয়। আর হ্যাঁ, অদিতির ওই আইফোনটাও কোনো ফ্রেন্ড দেয়নি, বোরিং উদয়ই দিয়েছিল। যদিও অদিতি এখন পর্যন্ত জানে না যে গিফটগুলো তার বাবা পাঠাচ্ছে। তবে গিফটগুলো পেয়ে যেহেতু সে খুশি ছিল, তাই সে তার মায়ের কাছ থেকে সবকিছু গোপন করে। এদিকে মোডেমার নামক সেই হোটেলে বম ব্লাস্ট হয়, পুরো শহরে তোলপাড় শুরু হয়। মিডিয়া পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে অসংখ্য প্রশ্ন করতে শুরু করে। এতে রাশিদ উদয়ের উপর প্রচণ্ড রেগে যায়। রাশিদ উদয়কে বলে, আমি তোমাকে বলেছিলাম গাড়িটাতে বম রাখতে, সেটা অ্যাক্টিভেট করতে বলিনি। অ্যাক্টিভেট করলে কেন? উদয় বলে, আপনি বম রাখতে বলেছিলেন, আমি রেখেছি, আমি অ্যাক্টিভেট করিনি। রাশিদের কথা বলার সময় উদয় লোকটাকে দেখতে পায় যাকে কাল রাতে সে হত্যা করেছে। লোকটা করুণ দৃষ্টিতে তাকিয়েছিল উদয়ের দিকে।
হোটেলের ব্লাস্টের পাশাপাশি একই রাতে একসাথে পরিবারের সবার মৃত্যুর ঘটনাটা নিয়েও মিডিয়ায় তোলপাড় হচ্ছিল। তাই রাশিদ উদয়ের সঙ্গে রাগারাগি করে বলে, তোমাকে একটা লোককে মারতে পাঠিয়েছিলাম, তুমি তো পুরো বাড়িটাকেই শ্মশান বানিয়ে এসেছো। এক রাতে এতগুলো ঝামেলা করেছো তুমি। পুলিশের এমন অবস্থা হয়েছে যে এক সপ্তাহ শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো না আমরা। উদয় কোনো জবাব দেয় না। সে সাধারণ ক্যাব ড্রাইভার হিসেবে দিন পার করতে থাকে। এরই মাঝে চার্লি উদয়ের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। সে নিজের পার্সোনাল নাম্বারটা উদয়কে দেয়, কিন্তু উদয় চার্লিকে পাত্তা দেয় না। আপাতত তার ফোকাস তার মেয়ের দিকে। সে লুকিয়ে লুকিয়ে অদিতিকে ফলো করতে থাকে। দূর থেকে মেয়েকে দেখে সে নিজেকে সান্ত্বনা দেয়। এভাবেই তার দিন কাটতে থাকে। এরপর একদিন কালে এসে উদয়ের ওপর রাগারাগি করে বলে, যে গাড়িটা ব্লাস্ট হয়েছে সেটার নাম্বার প্লেট পাওয়া গেছে। পুলিশ গাড়ির মালিকের বাড়িতে গিয়েছিল। তার ওয়াইফ বলেছে কোনো এক পুলিশ অফিসার এসে গাড়িটা নিয়ে গেছে। উদয় বলে, গাড়ি তো আমি নিয়েছি, পুলিশের নাম নিল কেন? কালে বলে, তাদের কাছে তুমি এখনো পুলিশ অফিসার। গাড়ির মালিক ওই বুকি পারভেজ যদি একবার ধরা পড়ে তুমি তো ফাঁসবেই, তার সাথে আমরা সবাই ফেসে যাব। তখন তোমাকে সকলের কাছে জীবিত প্রমাণ করে আবারও মারতে হবে। তাই বাঁচতে চাইলেও ওই বুকিকে খুঁজে বের করো। উদয় ওই ছেলেটাকে ফলো করতে করতে পৌঁছে যায় পারভেজের কাছে। বেচারা তাদের কারখানায় লুকিয়েছিল। কাজের ছেলেটা তাকে খাবার দিয়ে রুম থেকে বেরোনো মাত্রই উদয় সেখানে হাজির হয়। তাকে দেখে পারভেজ ভয়ে পালাতে শুরু করে, কিন্তু উদয়ের হাত থেকে কি পালানো এত সহজ? সে পারভেজকে ধরে পেটাতে শুরু করে। এমন সময় কাজের ছেলেটা এই দৃশ্য দেখে উদয়কে আটকানোর চেষ্টা করলে উদয় তাকে তুলে নিয়ে নিচে ফেলে দেয়, আর এতে ছেলেটা মারা যায়। এরপর কালের কথা মতো উদয় পারভেজকে তার কাছে একটা ব্রিজের ওপর নিয়ে যায়। কালে পারভেজকে হাতে পাওয়া মাত্রই পেটাতে শুরু করে, কারণ পারভেজের ওয়াইফ মিডিয়ার সামনে বয়ান দিয়েছে যে পারভেজের গাড়ি পুলিশের লোকেরা নিয়েছে, আর ওই বম ব্লাস্টও নিশ্চয়ই পুলিশই করিয়েছে। এই কারণে কালের রাগের মাথায় পারভেজকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। উদয় তার কথা মতো পারভেজের হাত পা বেঁধে মুখে রুমাল গুজে দেয়। এরপর কালে পারভেজকে ব্রিজ থেকে সোজা ফেলে দেয় নিচের নদীতে। হাত পা বাঁধা থাকায় পারভেজ নিজেকে বাঁচানোর চেষ্টাও করতে পারে না, আর এভাবেই তার মৃত্যু হয়। এরপর কালে উদয়কে বলে, আমি বসের কাজকর্ম কিছু বুঝতে পারছি না। সে এমন একটা মানুষের পেছনে পড়তে যাচ্ছে যে কিনা সারা দেশের মানুষকে আঙুলের ওপর নাচায়। উদয় জিজ্ঞেস করে, কি করতে যাচ্ছে বস? কালে বলে, সে আন্ডারওয়ার্ল্ডের ডন বড় পাপার কাছ থেকে থ্রেড দিয়ে টাকা বের করার চেষ্টা করছে। কাজটা সে সেলিমকে দিয়ে করতে চাচ্ছিল, কিন্তু সেলিম বড় পাপাকে ফোন করতে রাজি হচ্ছে না। তার উপর আবার তুমি তো বসের আড্ডায় বোম মেরে দিয়েছ। তুমি যে হোটেলের সামনে বম প্ল্যান্ট করেছিলে সেখানে বসের জন্য একটা রুম পার্মানেন্টলি বুক করা থাকে, জানতে তুমি সেটা? উদয় তখন চুপচাপ তার কথাগুলো শুনছিল, কারণ এখানে বলার মতো তার কিছুই ছিল না। সে তো কিছুই জানে না। এরপর কালে তাকে সমস্ত প্রমাণ লোপাট করে সেখান থেকে চলে যেতে বলে, আর সেও দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। সে চলে যাওয়ার পর উদয় তার গাড়িতে থাকা সিক্রেট ক্যামেরাটা অফ করে দেয়। তখন জানা যায় যে সে আসলে কালের এই সমস্ত কাজকর্ম এবং কথাবার্তা রেকর্ড করে নিয়েছে, কিন্তু এইগুলো দিয়ে সে কি করবে এটা আমরা পরে জানতে পারবো। তো উদয় ওই রাতে বাড়ি ফিরে পুলিশ নামের একটা ফোল্ডার তৈরি করে, যেখানে রাশিদ এবং কালের ব্যাপারে অনেক গোপন ইনফরমেশন আছে যেগুলো উদয় ছাড়া আর কেউই জানে না। সোজা কথায় বলতে গেলে তাদের সিক্রেট মিশন সম্পর্কে সমস্ত ইনফরমেশন ওই ফোল্ডারে আছে। একবার উদয় ওই ফোল্ডারটা ডিলিট করে দিতে চায়, কিন্তু পরক্ষণেই সে আবার নিজের মনটা পরিবর্তন করে ফেলে। এদিকে চার্লি পার্টি থেকে বেশ রাত করে নতুন একটা লোককে নিয়ে বাড়ি ফেরে। তার একটা বাজে অভ্যাস হলো সে কারণে অকারণে সবসময় হাসতেই থাকে। হাসতে হাসতে ভুলবশত সে চাবিটাও ফেলে দেয়। তার সাথে থাকা লোকটা যখন সেই চাবি তুলতে যায় তখনই উদয় এসে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এতেও চার্লির হাসি একটুও থামে না। সে হাসতে হাসতে রুমের দরজা খুলে দুজনকেই ভেতরে নিয়ে যায়। চার্লির সাথে থাকা লোকটা ম্যারিড ছিল, তাই সে ভেবেছিল উদয় হয়তো তাকে ফলো করে এখানে এসেছে এবং তার ওয়াইফের নাম নিয়ে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে। তাই লোকটা উদয়কে হুমকি দিয়ে বলে, তুই চিনিস আমাকে? তুই কি ভেবেছিস তুই আমার ওয়াইফের নাম নিয়ে আমাকে ব্ল্যাকমেল করবি? আমার ওয়াইফ আগে থেকেই সবকিছু জানে, তাই তুই আমাকে কোনোভাবেই ব্ল্যাকমেল করতে পারবি না। তার এসব কথা শুনে উদয় বিরক্ত হয়ে তার নাকে ঘুষি মেরে তাকে অজ্ঞান করে দেয়। কিন্তু এত কিছুর পরেও চার্লির হাসি থামে না। এরপর উদয় তাকে জিজ্ঞেস করে, কি চাও তুমি? চার্লি তখন গতদিনের ওপরওয়ালার মার্ডারের ব্যাপারে জানায়। চার্লি খুব ভালোভাবেই জানতো যে ওপরতলার ওই খুনটা উদয় করেছে, কারণ খুন হওয়া ওই ব্যক্তি চার্লির বয়ফ্রেন্ড ছিল। আর সেখান থেকে বেরোনোর সময় উদয় হাতে করে যে ব্যাগটা নিয়ে বেরিয়েছিল সেটাও মূলত চার্লিরই ছিল। পুলিশ চার্লিকেও বেশ কয়েকবার ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু সবকিছু জানা সত্ত্বেও চার্লি মুখ খোলেনি। তো চার্লি উদয়কে জিজ্ঞেস করে, কেন মারলে ওকে? ওর নাম কবির ছিল, ওই আমাকে এই ফ্ল্যাটটা কিনে দিয়েছিল। ওর ডিভোর্স এখনো ফাইনাল হয়নি বলেই আমরা আলাদা ফ্ল্যাটে থাকি। ওকে কেন মারলে? রাশিদ খান বলেছিল মারতে। চার্লির মুখে রাশিদের নাম শুনে উদয় বেশ অবাক হয়। সে জিজ্ঞেস করে, রাশিদকে কিভাবে চেনো? চার্লি বলে, কবির একটা রেস্টুরেন্টের পারমিট নিতে গিয়েছিল পুলিশের কাছে, সেখানেই রাশিদের সঙ্গে তার দেখা হয়। রাশিদ সেখানে কবিরকে বলে, তুমি চার্লির যোগ্য নও, তাই হয় তুমি চার্লির জীবন থেকে সরে যাও,
আর না তো রেস্টুরেন্টটা আমাকে দিয়ে দাও। রেস্টুরেন্ট অথবা চার্লি, যে কোনো একটাকে বেছে নাও। এখন রেস্টুরেন্টটা কবিরের স্বপ্ন ছিল, তাই সে রেস্টুরেন্টটাকেই বেছে নেয়। রাশিদের কথা মেনে নেওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না, কারণ পুলিশ পারমিট ছাড়া সে ওই রেস্টুরেন্টটা চালাতে পারবে না। রাশিদ জোর করে কবিরের ফোন থেকে এবং মন থেকে চার্লির নাম্বারটা ডিলিট করায়। তবে এই বিষয়টা চার্লি মেনে নিতে পারে না। কবিরের সঙ্গে এটা নিয়ে তার ঝগড়া হয়ে যায়। আসলে রাশিদ কবিরের কাছ থেকেও চাঁদাবাজি করার প্ল্যানিং করছিল, তাই চার্লি তাকে বলে, তুমি ওদেরকে টাকাগুলো দিয়ে দাও। সেটা শুনে কবির বলে, এত টাকা আমি কোথায় পাবো? চার্লি বলে, আমি জানি না, তুমি তোমার রেস্টুরেন্ট বিক্রি করে দাও, আমি ভ্যাঙ্কুভারে ফিরে যেতে চাই, আমার এসব আর ভালো লাগছে না। এসব জানানোর পর চার্লি উদয়কে বলে, এখন তো কবির নেই, তাই আমাকে বাধ্য হয়ে এমন একজনের কাছে সাহায্য চাইতে হচ্ছে যে কবিরকে খুন করেছে। অর্থাৎ সে এবার উদয়ের কাছে সাহায্য চাইছিল। তবে উদয় তার কথায় পাত্তা না দিয়ে উল্টো তাকে জিজ্ঞেস করে, রাশিদ কি সবসময় তোমার সঙ্গে ফোনে কানেক্টেড থাকে? চার্লি বলে, হ্যাঁ, সব সময়। উদয় তখন জিজ্ঞেস করে তার সামনে কখনো সেলিমের সঙ্গে কথা বলেছে কিনা। সেটা শুনে চার্লি আবারও হাসে, তবে সেই হাসিটা আক্ষেপের হাসি। তার এটা ভেবে আক্ষেপ হচ্ছিল যে সে এমন একটা পাথরের কাছে সাহায্য চাইছে যার মনে কোনো দয়া মায়া নেই। অবশ্য তাতে উদয়ের কিছু আসে যায় না। সে চার্লিকে জোর দিতেই সে জানায় যে রাশিদ প্রায়ই সেলিমের সঙ্গে কথা বলে। এই কথা শুনে উদয় ভীষণ রেগে যায়, কারণ এতগুলো দিন রাশিদ তাকে মিথ্যে কথা বলেছে যে সেলিম কোথায় আছে সে জানে না। এদিকে পরদিন ভোরে নদী থেকে পারভেজের লাশ উদ্ধার করা হয়। পারভেজের ওয়াইফ তখন মিডিয়ার সামনে আবারও স্টেটমেন্ট দেয় যে আমার স্বামীর বিজনেস একদম লিগাল ছিল, কিন্তু তারপরেও সিবিআই এর লোকেরা বারবার তাকে বিরক্ত করত। এর আগেও 2বার পারভেজের গাড়ি নিয়ে গেছে, প্রত্যেকবার ফিরিয়ে দিয়েছে বলে এবারও পারভেজ সরল মনে তার গাড়িটা দিয়ে দিয়েছিল। ঘটনাক্রমে সেখানে সিবিআই হেডও উপস্থিত ছিল। ডিপার্টমেন্টের উপর প্রশ্ন তোলায় সেও মিডিয়ার সামনে স্পষ্ট জানিয়ে দেয় যে ডিপার্টমেন্টের কেউ যদি এর সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও কঠোর অ্যাকশন নেওয়া হবে। রাশিদ এই নিউজটা দেখে ভীষণ ক্ষেপে যায়। সে দ্রুত উদয়কে খুঁজে বের করতে বলে। এরই মাঝে সিবিআই হেড রাশিদকে তার বাড়িতে ডেকে পাঠায়। রাশিদ সেখানে গেলে হেড বলে, পুরনো সরকার থাকাকালীন আপনার পোস্টিং হয়েছিল, কিভাবে হয়েছিল সেটা আমি জানি না, কিন্তু আমার প্রশ্ন হলো আপনার লয়ালিটি কার প্রতি? চাকরির প্রতি, সরকারের প্রতি, নাকি সেই মানুষের প্রতি যার মাধ্যমে আপনার চাকরিটা হয়েছে? রাশিদ এই কথার কোনো উত্তর দিতে পারে না। তাকে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসতে হয়, কারণ তার লয়ালিটি তো কখনোই তার সরকারের প্রতি ছিলই না। এদিকে মিডিয়ার লোকেরাও পুলিশকে নানা রকম প্রশ্ন করতে থাকে, সেখানেও রাশিদ কিছুই বলতে পারে না। অন্যদিকে উদয় পরবর্তী টার্গেটের জন্য রওনা হচ্ছিল, তখন হঠাৎ সেখানে হাত পা এবং মুখ বাঁধা পারভেজ এসে হাজির হয়। সে কিছু একটা বলার চেষ্টা করছিল, এমন সময় সেখানে ওই ছেলেটা আসে যাকে আমরা এর আগে উদয়ের সঙ্গে দেখেছি। কিন্তু প্রশ্ন হলো, পারভেজ তো মারা গেছে, তাহলে সে উদয়ের বাড়িতে আসলো কি করে? আসলে এই সমস্ত কিছুই উদয়ের কল্পনা মাত্র। তবে তার সাথে থাকা ছেলেটা তার কল্পনা নাকি বাস্তব সেটা আমরা সামনে জানতে পারবো। যাই হোক, উদয় তাদেরকে অ্যাভয়েড করে বেরিয়ে আসা মাত্রই হঠাৎ তার কাছে চার্লির কল আসে। সে উদয়কে বলে, আমার তোমাকে প্রয়োজন, খুবই প্রয়োজন। কিন্তু বরাবরের মতোই উদয় তার কথায় পাত্তা না দিয়ে ফোনটা কেটে দেয়। এদিকে আমরা চার্লির বাড়িতে একটা মেয়েকে দেখতে পাই যে কিনা জোর করে চার্লিকে দিয়ে উদয়কে ফোন করিয়েছিল। তবে উদয় ফোনটা কেটে দেওয়ায় মেয়েটা চার্লিকে বলে, যদি তোর ডাকে উদয় নাই আসে তাহলে তোর বেঁচে থেকে লাভ কি? তার কথা শুনে চার্লি ভীষণ ঘাবড়ে যায়। তবে এই মেয়েটা কে সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। ওদিকে উদয় ব্যাংকে গিয়ে 14 লাখ টাকা একটা অ্যাকাউন্টে ডিপোজিট করতে চায়, কিন্তু তার কাছে প্রপার ডকুমেন্ট না থাকায় ক্যাশিয়ার টাকাগুলো রাখতে চায় না। সে ম্যানেজারকে ডেকে আনে। ম্যানেজার এসে ডকুমেন্ট চেক করে প্রথমে টাকাগুলো রাখতে রাজি হয়, তবে যখন সে জানতে পারে অ্যাকাউন্ট উদয়ের নয় তখন সেও তার সিদ্ধান্ত পাল্টে ফেলে। উদয় তখন বাধ্য হয়ে ম্যানেজারকে জানায় যে সে তার ওয়াইফের জয়েন্ট অ্যাকাউন্টে টাকাগুলো ডিপোজিট করতে চায়, তার মেয়ের জন্য টাকাগুলো জমাতে চায় সে। এটা শুনে ম্যানেজার সেই জয়েন্ট অ্যাকাউন্ট চেক করলে দেখে সেখানে উদয়কে মৃত বলে উল্লেখ করা হয়েছে। এখন একটা মরা মানুষ তো আর ব্যাংকে টাকা রাখতে পারে না, তাই ম্যানেজার তাকে ফিরিয়ে দেয়। উদয় যেভাবেই হোক ওই টাকাগুলো তার মেয়ের কাছে পৌঁছে দিতে যাচ্ছিল, কিন্তু ভেবে পাচ্ছিল না কিভাবে পৌঁছবে। এদিকে চার্লির বাড়ির চারপাশে কালি আর তার পুরো টিম ঘেরাও করে রেখেছিল, যাতে উদয়কে দেখা মাত্রই তাকে ধরে রাশিদের কাছে নিয়ে যেতে পারে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও উদয়ের কোনো খোঁজ নেই। কিছুক্ষণের মধ্যে উদয় পৌঁছে যায় সেখানে, আর তার বিল্ডিংয়ে ঢোকার খবর পেয়ে কালের পুরো টিম অ্যালার্ট হয়ে যায়। কালে খুবই সতর্কতার সাথে সব জায়গায় উদয়কে খুঁজতে শুরু করে, কারণ সে উদয়কে খুব ভালো করেই চিনত এবং এটাও জানতো যে সে যদি উদয়ের ওপর আগে অ্যাটাক না করতে পারে তাহলে উদয় তাকেই শেষ করে দেবে। তো সে উদয়কে খুঁজতে খুঁজতে কবিরের ফ্ল্যাটে গিয়ে দেখে সেখানকার সিল ভাঙা আর দরজাটাও খোলা। কালে খুব সাবধানে ভেতরে গিয়ে উদয়কে খুঁজতে শুরু করে, আর ঠিক সেটাই হয় যেটার ভয় কালে পাচ্ছিল। উদয় অন্ধকারের মধ্যে হঠাৎ করে তার উপর অ্যাটাক করে দেয়। কালেও তার উপর আন্দাজে গুলি ছোড়ে, তবে উদয়কে থামাতে পারে না। সে কালেকে মেরে ফ্রেশ হয়ে বেরোনোর সময় কালের ফোনে রাশিদের কল আসে, আর কলটা রিসিভ করে উদয়। সে রাশিদকে জিজ্ঞেস করে,
তুমি আমাকে মিথ্যে কেন বলেছ? তুমি প্রায় সেলিমের সঙ্গে কথা বলো, আর আমাকে বলেছ সেলিম কোথায় আছে তুমি জানো না কেন? রাশিদ বলে, আমার কিছুই করার ছিল না। আমাকে মার্কেট থেকে 200 কোটি টাকা লোন তুলতে বলা হয়েছিল। 100 কোটি তোলা হয়ে গেছে, আর অল্প কিছু বাকি। এই কাজের জন্য তুমিই পারফেক্ট ছিলে, তাই তোমাকে এইসবের মধ্যে টানতে হয়েছে। আমি নিজেই আছি বিপদে, তারপরেও দেখো তোমার খেয়াল রাখছি, সেলিমের খেয়াল রাখছি। সেলিমও বারবার জিজ্ঞেস করে যে তুমি কোথায়। আমি তাকেও এই একই কথা বলি যে তুমি মরে গেছো। উদয় তখন বলে, আমি শুধু সেলিমকে চেয়েছি, আর কিছু না। রাশিদ তখন রেগে বলে, সেলিমও শুধু তোমাকেই চায়, সেটা তো তুমি জানো তাই না? আমার হাতে আর মাত্র 2 মাস সময় আছে, এর মধ্যে আমাকে লোনগুলো পরিশোধ করতে দাও। এরপর আমি কথা দিচ্ছি সেলিমকে তোমার হাতে তুলে দেব। কিন্তু উদয় আর তার কথা বিশ্বাস করে না। সে ভীষণ রেগে গিয়েছিল, কারণ রাশিদ এতদিন শুধু নিজের স্বার্থের জন্য তাকে ব্যবহার করেছে। কিন্তু তার একটা মাত্র দাবিও রাশিদ পূরণ করেনি। সে বলে, আমি আজ পর্যন্ত তোমার সব কথা শুনেছি, সব কাজ করেছি, তোমার সমস্ত নোংরা পরিষ্কার করেছি। সেটা শুনে রাশিদ বলে, কারণ সাফ সাফাই করা তো তোমার শখ, এজন্যই তো তুমি পুলিশে জয়েন করেছিলে। তোমার জন্যই এখন আমার এত ঝামেলা হচ্ছে। তোমার কারণে সেলিম বড় পাপাকে কল করতে চাচ্ছে না, কারণ তুমি ওর ভাতিজাকে মেরেছ। কথাটা শুনে উদয় বেশ অবাক হয়। তখন রাশিদ বলে, হ্যাঁ, আমি তোমার কারসাজি সবই জানি। তোমার ভুলের কারণেই তুমি সেলিমের কাছে পৌঁছতে পারছো না। তোমার অবস্থার জন্য তুমি নিজেই দায়ী। নিজের একটা আক্ষেপ দূর করার জন্য তুমি এতগুলো মানুষকে মেরেছ। এর দায় তো কাউকে না কাউকে নিতেই হতো, হয় তুমি নয়তো সেলিম। তাছাড়া তোমার তো মানুষ মারতে, তাদের আর্তনাদ শুনতে খুব ভালোই লাগে। ওই দিন গুঞ্জনের ভাইকে মেরে তুমি নিজের জীবন ধ্বংস করে দিয়েছ। ওই দিন কোনো কারণ ছাড়াই শুধু শুধু নিজের জেদ আর পয়েন্ট প্রমাণ করার জন্য তুমি ছেলেটাকে মেরেছিলে। এই কথাগুলো শুনে উদয়ের অতীতের কথাগুলো মনে পড়ে যায়। আসলে উদয় নিজেও একজন ডায়নামিক পুলিশ অফিসার ছিল। তার ভয়ে চোর ডাকাত সবাই এলাকা ছেড়ে পালাতো। মানুষ মারা তখনও তার একটা প্যাশন ছিল, তবে সেটা অবশ্যই ভালো মানুষ নয়, অপরাধী। তার রাগ আর পাগলামোর জন্য ডিপার্টমেন্টের সবাই তাকে সাইকো বলে ডাকত। তো একদিন সে তার টিমকে নিয়ে কুখ্যাত গ্যাংস্টার সেলিমের বাড়িতে রেইড করে। তার সাথে রাশিদও ছিল, তবে সে ভেতরে যায় না। তারা সবাই খুব সাবধানে সেলিমকে ধরতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সেলিম বাড়িতে নেই। পুলিশকে দেখে সেলিমের ওয়াইফ গুঞ্জন রুমের ভেতরে গিয়ে নিজেকে আটকে ফেলে। গুঞ্জনও সেলিমের সঙ্গেই কাজ করত, আর সেলিম কোথায় আছে এটাও শুধুমাত্র সেই জানতো। তাই উদয় তাকে রুম থেকে বেরিয়ে আসতে বলে, তাকে বোঝায়, তাকে হুমকি দেয়, কিন্তু গুঞ্জন কোনোভাবেই বাইরে বেরোয় না। এমন সময় গুঞ্জনের ভাই সেখানে চলে আসে। এটাই মূলত সেই ছেলেটা যাকে আমরা উদয়ের সঙ্গে প্রায় সময় দেখতে পাই। তার মানে এটা উদয়ের কল্পনায় ছিল। তো যাই হোক, উদয় এবার গুঞ্জনকে হুমকি দেয় যে সে বাইরে বের না হলে উদয় তার ভাইকে মেরে ফেলবে। কিন্তু তাতেও গুঞ্জন বেরোয় না। সে শুধু ভেতর থেকে বলতে থাকে যে তার ভাই কিছুই জানে না, ওকে যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু উদয় তো তার জেদে অনড়, তাই সে ছেলেটাকে প্রেসার দিতে দিতে একটা পর্যায়ে প্রায় প্রাণেই মেরে ফেলছিল। তখন আর গুঞ্জন নিজেকে ধরে রাখতে পারে না। ভাইকে বাঁচানোর জন্য সে বাধ্য হয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে বেরিয়ে সে দেখতে পায় উদয় অলরেডি তার ভাইকে মেরে ফেলেছে। গুঞ্জন কান্নায় ভেঙে পড়ে, কিন্তু উদয়ের মনে কোনো দয়া হয় না। সে গুঞ্জনকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, এত কিছুর পরেও সে সেলিমের দেখা পায় না। আর এদিকে গুঞ্জনও তার মুখ না খোলায় তাকেও একটা সময় ছেড়ে দিতে হয়। তবে সেলিমও তো কম যায় না। তার শালাকে মেরে তার বউকে তুলে নিয়ে যাবে, আর সে উদয়কে এমনি এমনি ছেড়ে দেবে, তা তো হবে না। এই কারণে সেও প্রতিশোধ নেওয়ার জন্য উদয়ের ওয়াইফের গাড়িতে বম লাগিয়ে দেয়। এদিকে সেলিমের বাড়ির কাহিনীর কারণে বেচারা উদয়ের চাকরিটাও চলে যায়। সেই কষ্টে সে বারে বসেছিল। এরই মাঝে তার কাছে সেলিমের কল আসে। সে উদয়কে তার পরিবারকে নিয়ে সতর্ক করলে উদয়ের মনে সন্দেহ জাগে যে সেলিম নিশ্চয়ই তার পরিবারের ক্ষতি করবে। উদয় তৎক্ষণাৎ তার ওয়াইফকে কল করে তাকে অ্যালার্ট করার জন্য, কিন্তু তার আগেই বমটা ব্লাস্ট হয়ে যায়। সৌভাগ্যবশত তার মেয়ে আর তার ওয়াইফ গাড়ি থেকে দূরে ছিল বলে তারা বেঁচে যায়, কিন্তু মারা যায় তাদের আদরের ছোট্ট ছেলেটা। উদয়ের ওয়াইফ এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারে না যে তার স্বামীর চাকরির কারণে তাদের জীবন ঝুঁকিতে পড়বে। উদয় নিজেও বিষয়টাতে ভীষণ ভেঙে পড়েছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। ওই রাতে উদয়ের স্ত্রী তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। সেই সাথে তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে উদয় যেন আর কোনো দিন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করে। বেচারা উদয় তার ওয়াইফকে কিছু বোঝানোর সুযোগটাও পায় না। তাকে বাধ্য হয়ে বাড়ি ছাড়া হতে হয়। একই সাথে চাকরি, পরিবার, সন্তান সব হারিয়ে দিশেহারা হয়ে পড়ে সে। কিন্তু সে উদয় থেকে কেনেডি কিভাবে হয়ে উঠল এটা আমরা পরে জানতে পারবো। তো অতীতের কথা মনে পড়াতে উদয় পাগলের মতো ড্রিঙ্ক করতে শুরু করে, আর ঠিক সেই মুহূর্তেই হঠাৎ কেউ একজন তার উপর গুলি চালায়। উদয় এতে বেশ অবাক হয়। তখন দেখা যায় সেলিম নিজেই তার সঙ্গে দেখা করতে এসেছেন। সে উদয়কে বলে, তুমি নাকি আমাকে অনেক বছর ধরে খুঁজছো। আমি তো ভেবেছি তুমি মরে গেছো। বহু বছর ধরে এই আক্ষেপ মনে নিয়ে ঘুরছিলাম যে আমি নিজ হাতে তোমাকে মারতে পারিনি, কিন্তু এবার আমার সেই আশাটাও পূরণ হবে। সে আরো বলে, তোমার মৃত্যু কোনো বুলেটে লেখা নেই। তোমার জন্য আমি অনেক সুন্দর ব্যবস্থা করে রেখেছি।
নিচে চলো, সেখানে আমার ওয়াইফের সঙ্গে তোমার দেখা হবে, আর সেখানেই তোমার মৃত্যুর তামাশাও হবে। তবে উদয় আর নিজের মৃত্যুর অপেক্ষা করে না। সে তৎক্ষণাৎ সেলিমের ওপর অ্যাটাক করে তাকে মেরে ফেলে। আর মারার সময় তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে, বল ওই দিন আমার গাড়ির নাম্বার তোদেরকে কে দিয়েছিল, আমার ফ্যামিলির খোঁজ তোকে কে দিয়েছে। কিন্তু সেলিম কিছুই বলতে পারে না। তার আগেই সে মারা যায়। এদিকে রাশিদ মিডিয়াকে জানায় যে এই সমস্ত ঘটনা তাদের কোনো পুরনো মেম্বার করছে বলে তাদের সন্দেহ আছে। তাকে এতদিন সবাই মৃত ভেবেছিল। রিপোর্টার তখনই তাকে জিজ্ঞেস করে, আপনাদের এই অজ্ঞাতনামা মেম্বার এক্স অফিসার উদয় শেট্টি নয় তো? তখন আর রাশিদ কোনো কথা বলতে পারে না। ওদিকে উদয় যে সেলিমের বাড়িতে রেড করে তার শালাকে মারার কারণে পরবর্তীতে উদয়ের ছেলেকে মারা হয়েছে, এই সব কিছু রাশিদ মিডিয়াকে জানিয়ে দেয়। নিউজটা উদয়ের পরিবারও দেখছিল, আর সেটা দেখে উদয়ের প্রতি তার ওয়াইফের রাগ আরও বেড়ে যায়। অন্যদিকে উদয় চলে যায় নিচে, যেখানে গুঞ্জন চার্লিকে আটকে রেখেছিল। উদয়কে একা দেখে সে সেলিমের কথা জিজ্ঞেস করে। উদয় জানায় সেলিমকে সে অলরেডি মেরে ফেলেছে। এটা শুনে এক মুহূর্তের জন্য গুঞ্জন থমকে যায়। সে নিজের স্বামীর প্রতিশোধ নেওয়ার জন্য চার্লিকে মেরে ফেলতে চাইলে উদয় বলে, মেরে ফেলো, কোনো সমস্যা নেই। ওকে তুমি না মারলে আমি মারবো, আর আমি না মারলে রাশিদ মারবে। মরতে তো ওকে হবেই, তাই এত ভেবে কোনো কাজ নেই। এই কথা শুনে গুঞ্জন বেশ চিন্তায় পড়ে যায়। সে কি করবে ভেবে পাচ্ছিল না। তখন উদয় নিজেই চার্লিকে গুলি করে, আর তার পরপরই গুঞ্জনকেও গুলি করে মেরে ফেলে। অবশ্য চার্লিকে সে প্রাণে মারেনি, শুধু গুঞ্জনের সামনে থেকে সরানোর জন্য তার হাতে গুলি করেছিল। হাজব এই মেয়ে গুলি খেয়েও পাগলের মতো হাসতে থাকে। সাথে একটু ভয়ও পাচ্ছিল যে সে মরে যাবে না তো। তাই উদয় তার হাত থেকে গুলি বের করে তার হাতটা কাপড় দিয়ে পেঁচিয়ে দ্রুত হসপিটালে যেতে বলে, এবং তার কাছে থাকা ওই 14 লাখ টাকা চার্লিকে দিয়ে বলে, এটা আমার মেয়ের কাছে পৌঁছে দিও। চার্লি তখন মজা করে বলে, টাকাগুলো যদি আমি নিয়ে পালিয়ে যাই? উদয় বলে, তাহলে আমি নিজে তোমাকে খুঁজে বের করে মেরে ফেলবো। এই কথা বলে যখন সে সেখান থেকে বেরিয়ে এসে তার গাড়িতে উঠে বসে, তখন কালে তার কল্পনা এসে তাকে বলে, সময় হয়ে গেছে। আসলে উদয় নিজেও বাঁচতে চাইছিল। সে ভেবেছিল এত বছর পর হয়তো তার ওয়াইফ তাকে ক্ষমা করে দিয়েছে। তাছাড়া পুলিশের ওপর তো তার আগে থেকেই রাগ ছিল। তাই সে নিজেই এক পুলিশের ওপর অ্যাটাক করে পুরো পুলিশ টিমকে নিজের পেছনে লেলিয়ে নেয়। এভাবেই আত্মপ্রকাশ করতে চেয়েছিল উদয়। কিন্তু এসবের মাঝেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেটা নিয়ে মিডিয়াতে তোলপাড় শুরু হয়। রিপোর্টাররা বারবার উদয়ের ওয়াইফকে ফোন করে এটার সত্যতা জানতে চাইলে সে স্পষ্ট জানিয়ে দেয় যে তার স্বামী মারা গেছে, আর এই বিষয়টা নিয়ে যেন তাকে বিন্দুমাত্র বিরক্ত না করা হয়। বিষয়টা যখন উদয় জানতে পারে, তখন সে ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে। তার বাঁচার শেষ ইচ্ছেটাও শেষ হয়ে যায়। তাই সে এবার তার জীবনের সবথেকে বড় মিথ্যেটাকে সত্য করার, অর্থাৎ নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তার আগে সে তার কাছে থাকা রাশিদ আর তার টিমের সমস্ত ইনফরমেশন সিবিআই হেডকোয়ার্টারে পাঠায়। সেই সাথে সে নিজের একটা স্টেটমেন্টও দেয় যে তার চাকরি হারানোর পর রাশিদ কিভাবে তাকে ব্যবহার করেছে, কিভাবে তার কিডন্যাপিং এর নাটক সাজিয়ে তাকে মৃত প্রমাণ করে নতুন পরিচয়ে কেনেডি নামে নিজের স্বার্থে ব্যবহার করেছে। এরপর উদয় শেষবারের মতো তার মেয়ের সঙ্গে একটু কথা বলতে চায়, কিন্তু সেটা ঠিক হবে কিনা সেটা সে বুঝতে পারছিল না। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর ফাইনালি সে অদিতিকে মিস ইউ লিখে মেসেজ পাঠায়। এখন অদিতি তো আর জানে না যে কে তাকে মেসেজ করছে, তাই সে কেনেডির পরিচয় জানতে চায়। উদয় তখন শুধু বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে তোমার মায়ের কাছে একা ফেলে চলে এসেছি। কিন্তু বিশ্বাস করো, একটা দিনও এমন কাটেনি যখন আমি তোমার কথা মনে করিনি। অদিতি এই মেসেজ দেখে বুঝে যায় এটা তার বাবা। সে বারবার উদয়কে মেসেজ করতে থাকে, তাকে কল করে, কিন্তু উদয় কলটা রিসিভ করে না, বরং সে নিজেকে শেষ করে দেয়। আর এরই মাধ্যমে এই গল্পটাও এখানে শেষ হয়ে যায়। সত্যি বলতে গল্পটা শুরুর দিকে আমার কাছে একটু কনফিউজিং লেগেছিল, তবে শেষের দিকটা আমার কাছে সত্যি ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।